দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ, বাজেট পেশ কাল। চতুর্থ ধাপে ৬০ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে, ভোট সুষ্ঠু করতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী। মালয়েশিয়া কর্মী পাঠাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। ভারতের লোকসভা নির্বাচনের সব আসনের চূড়ান্ত ফল ঘোষণা, এনডিএ জোট পেয়েছে 293, ইন্ডিয়া জোটের আসন 232, তৃতীয় মেয়াদে সরকার গঠনের পথে নরেন্দ্র মোদী। এবং আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেটে আজ রাতে ভারতের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। আসসালামু আলাইকুম। দুপুর 2টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে চলুন বিস্তারিত সংবাদে। তুমি যখন শাসন করবা, সোহাগ করতে শেখো, তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়েও, তাদের ভালোবেসো, কারণ তোমার হুকুমে সে জীবন দিবে। তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে। সে শ্রদ্ধা অর্জন করতে হলে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে, নিজকে সৎ হতে হবে, নিজকে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং চরিত্র ঠিক রাখতে হবে। তা না হলে কোনো ভালো কাজ করা যায় না। পরিবেশ রক্ষায় দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তার সরকার দেশ ও দেশের মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার পাশাপাশি সকলের উন্নত জীবন নিশ্চিত করতে চায়। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2024 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2024-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সারা দেশে গাছ লাগায় আর বিএনপি জামাত আন্দোলন নামে লক্ষ লক্ষ বৃক্ষ ধ্বংস করে। বিস্তারিত আতাউর রহমানের রিপোর্টে, ক্যামেরা ছিলেন একে আজাদ। বনায়নের চাদর হয়ে, তুফানের বিপরীতে ঢাল হয়ে, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে প্রয়োজন ব্যাপক হারে বৃক্ষরোপণের। এরই অংশ হিসাবে বৃক্ষরোপণ, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং শিক্ষার মাধ্যমে বনজ সম্পদ রক্ষায় জনসাধারণকে আগ্রহী ও সচেতন করতে প্রতি বছর আয়োজন করা হয় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার। বুধবার বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বিজয়ীদের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেওয়া হয়। প্রদান করা হয় বন্যপ্রাণী সংরক্ষণে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার এবং বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার। এছাড়া সামাজিক বনায়নের মাধ্যমে শ্রেষ্ঠ উপকারভোগীদের হাতে লভ্যাংশের চেকও তুলে দেওয়া হয়। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সামাজিক বনায়ন সহ নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সারা দেশে গাছ লাগায় আর বিএনপি জামাত আন্দোলনের নামে বৃক্ষ ধ্বংস করে। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন পরিকল্পনায় তার সরকার পরিবেশ রক্ষার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেয়। 2013 সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা আর বৃক্ষ নিধন করা, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয় তো যত গাছ কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তারা লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। সেইভাবেই আমরা আমাদের পরিবেশ রক্ষার বিভিন্ন কাজ করে যাচ্ছি, যার ফলে ইতিমধ্যে আমাদের প্রায় 24 পর্যন্ত আমরা এসে গেছি। ইনশাআল্লাহ 25% মধ্যে আমরা আমাদের বৃক্ষাচ্ছাদন করতে পারছি। শেখ হাসিনা বলেন, তার সরকার দেশ ও দেশের মানুষকে যে কোনো দুর্যোগ থেকে রক্ষা করার পাশাপাশি নিশ্চিত করতে চাই উন্নত জীবন। এক্ষেত্রে প্রত্যেককে ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান সরকার প্রধানের। ইতিমধ্যে আমরা দক্ষিণ অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছি, যার ফলে এবারের যে ঘূর্ণিঝড় আপনারা দেখেছেন, আসলে প্রকৃতি আপন খেয়ালে চলে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন,
এত দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস এটা কিন্তু অতীতে আমরা কখনো দেখি নাই, কিন্তু আল্লাহ রহমতে আমরা আমাদের মানুষকে যেমন বাঁচাতে পেরেছি, 8 লক্ষ মানুষকে আমরা শেল্টারে আনতে সক্ষম হয়েছি। আমরা চাই যে এই বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে এবং সেই সাথে সাথে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে। সবার আগে আমি একটা অনুরোধ করব, অন্তত আপনারা নিজেরা প্রত্যেকে যেখানেই পারেন গাছ লাগান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এবং সচিব ডক্টর ফারিনা আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন প্রাঙ্গণে পলাশ ও বেল গাছের 2টি চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন সরকার প্রধান। শেরেবাংলা নগরে পরিবেশ মেলা চলবে আগামী 11 জুন পর্যন্ত, আর বৃক্ষ মেলা চলবে 13 জুলাই পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। আতাউর রহমান, বাংলাদেশ টেলিভিশন। মূলত পরিবেশ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই বিশ্বব্যাপী পরিবেশ দিবস পালিত হয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির উদ্যোগে এবছর দিবসটি প্রতিপাদ্য হল প্রজন্মের পুনরুদ্ধার। রিপোর্ট খালিদ হাসানের। সারা বিশ্বেই ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের বিপরীতে হুমকির মুখে পড়ছে প্রকৃতি ও জীববৈচিত্র্য। বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিনষ্ট হচ্ছে প্রকৃতির স্বাভাবিকতা। বিশ্বজুড়েই বেড়েছে ঝড়, বন্যা, তাপপ্রবাহ সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের খ্যাতনামা পরিবেশবিদ ডক্টর আতিক রহমান দেশের জীববৈচিত্র্য, মাটির উর্বরতা ও পরিবেশের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনমান বেড়েছে এবং একই সাথে পরিবেশের উপর এর বিরূপ প্রভাবও আছে। বাংলাদেশ ফার্টাইল, বাংলাদেশের উর্বর জমি, ফেললেই একটা না একটা কিছু আসে, সে ধানই হোক আর শাকসবজি হোক। আগে একটা গ্রামের বাড়িতে 4 ভাই মিলে যদি একটা বাড়ি হয় বা 5 ভাই মিলে, তাদের মধ্যে মোটামুটি এগ্রিকালচার প্রোডাক্টের যে খাদ্যের সাপ্লিমেন্টারি জিনিসপত্র গাছপালা হতো, তাতে সবার হয়ে যেত। এখন তো অত জায়গা নেই। মানুষ কিন্তু প্রচুর বেড়েছে। পৃথিবীর খুব কম দেশ যারা 1 একর জমিতে এতগুলো মানুষ বসবাস করে, তার মধ্যে সে বসবাস করে, প্রডিউসও করে এবং সেই প্রোডাকশনে তারা বেনিফিটেড হয়। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের তেমন কোনো ভূমিকা নেই, কিন্তু এর ক্ষতিকর প্রভাব মোকাবেলা করতে হচ্ছে। এসবের স্বল্প মেয়াদী কোনো সমাধানও নেই। আবার ক্রমাগত বন উজাড়, জলাশয় ভরাট, পানি দূষণ সহ বিভিন্ন কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে মানুষ। পরিবেশ যদি ভালো থাকে, বন যদি আমরা সুরক্ষা করতে পারি এবং জীববৈচিত্র্যের বিষয়টাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে এটা কিন্তু আমরা আমাদের নিজেদের স্বার্থেই কাজ করছি। অর্থাৎ তারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। জলবায়ু পরিবর্তন এই সমস্যা তৈরির ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা একেবারে নগণ্য না বললেই চলে। তারপরেও সেই প্রভাবগুলো কিন্তু আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি সেটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে। আশেপাশের জীববৈচিত্র্য বিনষ্ট হলে একসময় তা মানুষের মৌলিক চাহিদা পূরণে বাধার সৃষ্টি করে। তাই পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মানুষের সচেতনতা খুবই জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খালিদ হাসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও প্রথম বাজেট অধিবেশন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় অধিবেশন শুরু হবে। বৈঠকের আগে জাতীয় কার্য উপদেষ্টা কমিটির সভায় ঠিক হবে অধিবেশন কতদিন চলবে। আগামীকাল জাতীয় সংসদে 2024-2025 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই অধিবেশনে চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর আলোচনা শেষে তা পাশ করা হবে। এরপর অধিবেশন জুড়ে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। 30 জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলম। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা যাতে আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক ও ব্যবহারিক শিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকতে পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং একাডেমিক প্ল্যানিং হস্তান্তর করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জনের উন্মুক্ত ক্ষেত্র। শিক্ষার্থীরা যাতে সমসাময়িক বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে সেই লক্ষ্যে কারিকুলাম ঢেলে সাজানোর নির্দেশ দেন রাষ্ট্রপতি। জ্ঞান অর্জন ও বিস্তারে গবেষণার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়ে গবেষণার গুণগত মান নিশ্চিত করার উপর জোর দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন। চতুর্থ ধাপে ৬০ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৬৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রুমানা আক্তার ডেস্ক রিপোর্টে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নেওয়া কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আজ টাঙ্গাইল জেলার বাসাইল, সখীপুর, মির্জাপুর ও গোপালপুর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। সকাল ৮টা হতে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে নওগাঁ সদর, মান্দা ও মহাদেবপুর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ৮টা থেকে একযোগে ৩টি উপজেলার ৩২৯টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আজ ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া উপজেলার পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার মনপুরা ও চরফ্যাশন উপজেলার ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকাল ৪টা পর্যন্ত। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণের জন্য নির্বাচনী এলাকায় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের ১৫টি টিম। ৩ স্তরের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে দেশের ২৪টি জেলার ৫৮টি উপজেলা পরিষদের মতো উত্তরের জেলা রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ ২ উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোট গ্রহণ। এই নির্বাচনে রংপুর বদরগঞ্জ উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৩টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২ উপজেলায় নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আজ চতুর্থ ধাপে অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদের নির্বাচন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিপুল উৎসাহে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে একজন নারীসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রামে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায়। এবারের নির্বাচনে ২ উপজেলায় মোট প্রার্থী সংখ্যা ২২ জন। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত হওয়া চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে। সকাল ৮টা থেকে দুই উপজেলার ২২৮টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার ১৪ গ্রাম, হোমনা ও নাঙ্গলকোটে ৩ উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৩২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এদিকে ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আজ হবিগঞ্জের চুনারু ঘাট ও মাধবপুর উপজেলা নির্বাচন উৎসবমুখর পরিবেশে চলছে। সকাল ৮টা থেকে দুই উপজেলার ১৭৭টি কেন্দ্রে কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হয়েছে। রুমানা আক্তার, বাংলাদেশ টেলিভিশন। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিক রহমান চৌধুরী। আজ ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম তার কার্যালয়ের সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের একথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। বৈঠকে মালয়েশিয়ার হাই কমিশনার বলেন, রিক্রুটিং এজেন্সির দাবি অসত্য। প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার কারণে অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কী কারণে তারা যেতে পারেনি, কমিটি তা বের করবে। আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই ১৭,০০০ যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য, সেটা আমরা রিকোয়েস্ট করেছি। সরকারি টিম করেছি ৬ সদস্য বিশিষ্ট, যে এইটা কোন কারণে যাইতে পারে নাই, কি কোন সমস্যা হয়েছে, কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের তালিকা আসবে তাদের পাসপোর্ট রেডি, আর ভিসা করাবো আর উড়াল দিব। শামসু, কাজকর্ম কিছু শিখা যেতেছ? বিদেশ গেলে তো এমনিতেই কাজ পাওয়া যায়। কিছু শিখা না গেলে বিপদে পড়বা। তোমাকে মতো যুবদের দক্ষ কইরা গড়িয়া তোলার লাগে সরকার নানা পেশায় ট্রেনিং এর সুযোগ করে দিছে। তুমি এনএসডিএ নিবন্ধিত প্রতিষ্ঠানে ট্রেনিং কইরা দক্ষ হইয়া সনদ নিয়া তারপর যাও। বিস্তারিত জানতে ভিজিট করুন www.nsd.gov.bd। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের 18তম লোকসভা নির্বাচনে 293টি আসন পেয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনডিএ জোট। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এখনও নির্বাচনে পরাজয় স্বীকার করেনি। নির্বাচনে ইন্ডিয়া জোট পেয়েছে 232টি আসন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরবর্তী সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছে ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের লোকসভা নির্বাচনে এবার 240টি আসন পেয়েছে বিজেপি। তবে আঞ্চলিক দল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি ও নীতিশ কুমারের জেডিইউ পার্টির সহযোগিতায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 272টি আসনের সীমারেখা পেরিয়ে যায় নরেন্দ্র মোদীর এনডিএ জোট। তেলুগু দেশম পার্টি টিডিপির 16, জেডিইউর 12 এবং জোটের অন্যান্য দলের আসন মিলে এনডিএ জোটের মোট আসন সংখ্যা 293। এনডিএ জোটের অন্যতম দল টিডিপি এবং জেডিইউ সরকার গঠনে নরেন্দ্র মোদীর বিজেপির প্রতি সমর্থন জানিয়েছে। তবে ভারতের আঞ্চলিক দলগুলোর সরকার গঠনের ক্ষেত্রে চমক দেওয়ার নজির রয়েছে। এদিকে লোকসভা নির্বাচনে এবার চমক দেখিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। নির্বাচনে ইন্ডিয়া জোট পেয়েছে 232টি আসন। জোটের প্রধান শরিক কংগ্রেস পার্টি পেয়েছে 99টি আসন। 2019 সালের 17তম লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র 52টি আসন।
ইন্ডিয়া জোটের অন্যতম দল সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে পেয়েছে ৩৭টি আসন। তাছাড়া পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯টি আসন, যা গত নির্বাচনের তুলনায় ৭টি বেশি। নির্বাচনে বারাণসী আসন থেকে জয়লাভ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে নির্বাচনে জয়ের পর দেশ থেকে দুর্নীতি ও দারিদ্র্য দূরীকরণে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা দিয়েছেন জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র দামোদর দাস মোদী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। ফিরছি দেশের খবরে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী নতুন নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ভারতের বিজয়ী এনডিএ জোটকে অভিনন্দন জানান। মন্ত্রী বলেন, ভারতের সাথে আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, আশা করি আগামীতেও অব্যাহত থাকবে। গতকাল ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। নির্বাচনের ফলাফল অনুযায়ী এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমরা এনডিএ জোটকে অভিনন্দন জানাই। এনডিএ জোটের নেতৃত্বে খুব সহসা সরকার গঠিত হবে। আমরা এতদিন ধরে, গত 10 বছর ধরে এনডিএ জোটের নেতৃত্বাধীন সরকারের সাথে কাজ করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এনডিএ জোটের নেতা শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের সম্পর্ককে আরো গভীরে প্রতীত করার জন্য এবং সম্পর্কের বহুমাত্রিকতা আরো বিস্তৃত করার লক্ষ্যে একই সাথে উভয় দেশের মানুষ যাতে উপকৃত হয় সেজন্য পিপল টু পিপল কন্ট্যাক্ট আরো বাড়ানোর লক্ষ্যে আমরা কাজ করব এবং আমাদের দুই দেশের সম্পর্ক সেটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে সম্পর্কের বন্ধন তৈরি হয়েছে সেটি অতুলনীয়। আগামী 30 জুন থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান দুটোই বেড়েছে। আসন্ন এইচএসসি সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত এবং নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 29 জুন 2024 হতে 11 আগস্ট 2024 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবেন। চিকিৎসা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন আজ ঢাকা মেডিকেল কলেজে 81তম এমবিবিএস ব্যাচের ওরিয়েন্টেশনে এ আহ্বান জানান। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আজিজুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডক্টর কামরুল হাসান মিলন বক্তব্য রাখেন। নিজেদের মানবিক ও দেশপ্রেমিক ডাক্তার হিসেবে গড়ে উঠতে নতুন এমবিবিএস ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট টেলিভিশন শীর্ষক এক সেমিনার আজ বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম মেজবাউদ্দিন সরকার। আলোচনায় অংশ নিয়ে বিটিভি মহাপরিচালক বলেন, একটি জাতি তখনই স্মার্ট হয় যখন মানসিকভাবে স্মার্ট হয়। বক্তারা স্মার্ট বাংলাদেশের যাত্রায় বাংলাদেশ টেলিভিশনকে স্মার্ট প্রতিষ্ঠান হিসেবে তৈরির বিষয়ে নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের প্রায় প্রতিটি গ্রামে গড়ে উঠেছে গরুর খামার। এছাড়াও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটাতাজাকরণ। এসব পশু বিক্রয়ের মধ্য দিয়ে ভালো লাভবান হবেন বলে আশা করছেন খামারিরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গরুর উৎপাদন বৃদ্ধিতে সরকারের নানামুখী উদ্যোগ ও গরুর খামার লাভজনক হওয়ায় টাঙ্গাইল জেলার প্রায় প্রতিটি গ্রামেই বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে গরুর খামার। এসব খামারের গরু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হচ্ছে। ভালো লাভ হওয়ায় নিয়মিত খামারের সংখ্যা বাড়ছে। প্রাকৃতিকভাবে লালন পালন করা হয়, স্বাভাবিক খাদ্য দিয়ে, যেমন ঘাস, আমাদের আবাদি জমিতে ঘাস আছে, খের, বসি, কুড়া, এগুলো দিয়ে আমাদের মূলত গরু লালন পালন করা হয়। আমাদের গরুর মধ্যে কোনো প্রকার ওষুধ, ইঞ্জেকশন এগুলা আসলে ব্যবহার করা হয় না। ক্ষেতের ঘাস খাওয়াইয়া কোনো মেডিসিন খাওয়া হয় না। আমরা এবার করতেছি যে গরুগুলা বিক্রি করে লাভবান হবো। খামারগুলোতে কোরবানির ঈদ উপলক্ষে লালন পালন করা হচ্ছে 2,04,406টি গরু। জেলার চাহিদার চেয়ে অতিরিক্ত রয়েছে 19,406টি কোরবানির পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে টাঙ্গাইলের দেশীয় জাতের গরু অন্য জেলাতেও যাবে বিক্রির জন্য। এই জেলাতে খামারিরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা কোরবানি উপলক্ষে গবাদি পশু লালন পালন করছে। এই বছরের সর্বশেষ তথ্য অনুযায়ী টাঙ্গাইল জেলায় 2,04,000-এর উপরে গরু, ছাগল, মহিষ, ভেড়া লালন পালন করা হয়েছে, যেগুলো কোরবানি উপলক্ষে মানুষ লালন পালন করেছে। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার খামারগুলোতে কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত ছোট বড় 900 খামারি ও কৃষক। উপজেলার 5টি ইউনিয়নে প্রতিটি খামারে পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। আমাদের গরুরে ঘাস খাওয়াই, কোটা খাওয়াই, খড় খাওয়াই, তারপর বসি খাওয়াই, কুড়া খাওয়াই, এগুলোই খাওয়াই। গরু যদি আমরা আজ ভালো লালন পালন করে ভালো দামে যদি বিক্রি করতে না পারি, বাইরে থেকে যদি গরু আসে, তাহলে আমাদের বিরাট সমস্যা। টুঙ্গিপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, কোরবানির পশুর যত্নে নিয়মিত খামার পরিদর্শন করা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। টুঙ্গিপাড়ায় উপজেলায় পশুর চাহিদা মিটিয়ে পাঠানো হবে বাইরের জেলায়। টুঙ্গিপাড়ায় যে পরিমাণ পশু আছে, আমাদের টুঙ্গিপাড়ার সব চাহিদা মিটিয়েও আমাদের কিছু পশু টুঙ্গিপাড়ার বাইরে অন্যান্য জেলায় আমাদের বিক্রি হবে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে এবছর টুঙ্গিপাড়ায় 3,529টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। কোরবানির পশুর হাটগুলোতে যদি বিদেশি গরুর আমদানি না হয়, তবেই এসব ক্ষুদ্র খামারিরা অধিক লাভবান হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। নিউ ইয়র্কে আইসিসি টি20 বিশ্বকাপে আজ রাতে ভারতের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আগামী 7 জুন অনুষ্ঠিত হবে জয় বাংলা ম্যারাথন 2024। এই দিন রাজধানীর হাতিরঝিলে ভোর 5টায় 3,500 প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হবে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের আয়োজনে এই হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে। আজ ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি বনোজ কুমার মজুমদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসুজ্জামান, জয় বাংলা ম্যারাথন 2024-এর আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ আসুজ্জামান, সদস্য সচিব মোহাম্মদ জায়দুল আলম উপস্থিত ছিলেন। জয় বাংলা ম্যারাথন প্রতিযোগিতায় 16 থেকে 50 এবং 51 বছরের ঊর্ধ্বে এই দুই ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই দুই ধাপে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 15 জন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হবে। এরপর কিট ডিস্ট্রিবিউশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। দুপুর সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ, বাজেট পেশ কাল। চতুর্থ ধাপে 60 উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোট সুষ্ঠু করতে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী। মালয়েশিয়া কর্মী পাঠাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী।
ভারতের লোকসভা নির্বাচনের সব আসনের চূড়ান্ত ফল ঘোষণা। এনডিএ জোট পেয়েছে 293, ইন্ডিয়া জোটের আসন 232। তৃতীয় মেয়াদে সরকার গঠনের পথে নরেন্দ্র মোদী। এবং আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেটে আজ রাতে ভারতের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। এই ছিল দুপুর সংবাদের এখনকার আয়োজনে। সবাইকে আবার শুভেচ্ছা। খোদা।